দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি চ্যানেলস আয়োজিত এডুকেশন ডোরে প্রেজেন্ট সেলিব্রিটি স্পটলাইট। সেলিব্রিটি স্পটলাইটে আজকে আমাদের মাঝে হাজির হয়েছেন অত্যন্ত জনপ্রিয় একজন চিত্রনায়িকা, যিনি অত্যন্ত মোহনীয় এবং কমনীয়। এই প্রজন্মের শি ইজ ভেরি ট্যালেন্টেড এবং ইয়াং অ্যাক্ট্রেস, যিনি অল্প সময়ে মিডিয়াতে পাকাপোক্ত একটা জায়গা করে নিয়েছেন। আমরা এখন কথা বলবো তার সঙ্গে। রাজ রিপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার কাছে মনে হচ্ছে যে আমার সামনে সদ্য প্রস্ফুটিত একটা গোলাপ ফুল বসে আছে। আপনাকে আসলে দেখে এত ভালো লাগছে যে আসলে আপু, আপনাকে দেখলে মনের ভেতর থেকে আসলে একটা মানুষ যদি খারাপও থাকে, এটা আসলে থাকা সম্ভব না। মনটা এমনিতেই ভালো হয়ে যাচ্ছে। সেটা আপনার মনে হচ্ছে, অন্য আচ্ছা, কারো এটা নাও ফিল করতে পারে। ছবি অঙ্গনে অল্প সময়ে আপনি সর্বকনিষ্ঠ একজন চিত্রনায়িকা, সর্বকনিষ্ঠ একজন অভিনেত্রী। এত অল্প সময়ে দর্শকদের হৃদয়ের মাঝে আপনি জায়গা করে নিয়েছেন, কিন্তু আপনার কাজের সংখ্যা খুবই কম। কিভাবে মূল্যায়ন করবেন? আসলে আমি আ যতটুকুই কাজ করেছি, আমি ট্রাই করেছি ভালো কিছু করার এবং চ্যালেঞ্জ নিয়ে কাজটা করার, এবং আমি যতগুলা কাজ করেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ করেছি। আপনার সিনেমা বলেন, আপনার বিজ্ঞাপন বলেন, আ টিভিসি, ওবিসি যাই বলেন, এবং নাটক। কিন্তু আমার আ বেশি আলোচনায় আসে যখন আমি দহন সিনেমা করি। আচ্ছা, তো আচ্ছা। আমাদের ৩ জন নায়িকা ছিল। তার মাঝে সিয়াম আহমেদ ভাইয়া ছিল লিড অ্যাক্টর। তো তাদের মাঝখানে তখন আমি একদমই নতুন মুখ। তো হলে আসলে যখন আমার সিনেমা রিলিজ হয়, আমরা হল ভিজিটে যাই। তখন প্রত্যেকে আসলে আমার ক্যারেক্টারটা নিয়ে অনেক আলোচনা করেছে, প্রশংসা করেছে। আমার ফুলবানু ক্যারেক্টার নিয়ে চিৎকার করেছে। সেখান থেকে আসলে আমি আমার কনফিডেন্স পাই যে না, বড় পর্দায় আমি পারবো। এবং আমার যে বিজ্ঞাপনগুলো ছিল আদনান আল রাজীব ভাইয়ার, তারপর ক্রিকেট খেলার উপরে ছিল সেটা, এবং স্কুটি চালানো, ভ্যাসপা চালানো যেটা। তো মোটামুটি কাজগুলো খুবই চ্যালেঞ্জিং ছিল। যে বর্তমান সময়ে যে একজন নায়িকা আসছে নতুন, সে খুবই চ্যালেঞ্জিং কাজ করছে, স্টান্ট করছে, নিজে বাইক রাইড করছে, নিজে ডান্স করছে। তো এই ব্যাপারগুলো আসলে তাদের ভালো লেগে যায়। অনেকে হেটার্স যারাই আছে, যে একটা সিনেমা রিলিজ হয়েছে 'ময়না'। তো 'ময়নাটা' ১৪ই ফেব্রুয়ারি রিলিজ হয়েছে। তো এই 'ময়নাটাও কিন্তু আবার একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার। একটা গ্রামের মেয়ে, মানে অনেকগুলো ক্যারেক্টার, ছোট থেকে বেড়ে ওঠা। আমি আ ১০ বছরের ক্যারেক্টার প্লে করেছি, ১৫ বছরের ক্যারেক্টার প্লে করেছি, ২৫ বছরের ক্যারেক্টার প্লে করেছি। এই যে ক্যারেক্টার ডে বাই চেঞ্জ করাটা, এগুলো খুব চ্যালেঞ্জিং ছিল। এবং আমার আলহামদুলিল্লাহ এই 'ময়না' সিনেমা আরও কয়েকটা দেশে আসলে পুরস্কার পায়, এবং সেখান থেকে অনেক প্রশংসনীয় হই আমি। আ তারপর ওইখান থেকে আসলে আলোচনা সমালোচনার মাঝখান থেকে আসলে আমার নামটা চলেই আসে। আ জাজ মাল্টিমিডিয়া বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় একটা মাধ্যম। তো জাজ মাল্টিমিডিয়া আপনাকে যখন 'ময়না' সিনেমার জন্য সিলেক্ট করলো, অনুভূতিটা কেমন ছিল? যে আপনি এই ক্যারেক্টারের জন্যে কতটুকু নিজেকে সফল হিসেবে আপনি দেখাতে পারবেন? স্বপ্নের একটা জায়গায় যে জাজ মাল্টিমিডিয়ার হিরোইন হব, সেই স্বপ্নটা নিয়ে কিন্তু আসলে আমি ঢাকায় এসেছি। আজকে আজকে না, সবসময় আমি এই কথাটা বলি। এবং যখন আমি সেটা পূরণ হয় যে না ঠিক আছে, জাজ মাল্টিমিডিয়ার 'ময়না' সিনেমায় বড় পর্দায় আসব, তখন আসলে এই অনুভূতি বলে বোঝানো খুব যাবে না। অল্প সময়ে কিন্তু আপনি দর্শকদের মনে একটা জায়গা করে নিয়েছেন। 'মুক্তি' সিনেমার পরিচালকের উপর আপনি একটু বিরক্ত, কিন্তু কেন? বিরক্ত ব্যাপারটা, 'মুক্তি' আমার আ একটা প্রজেক্ট যেখানে আমি অনেক কষ্ট করেছি। এটা আমি আসলে আ সিনেমাটা নিজের রিলিজ হলে সেরাটা দেওয়ার বুঝতে চেষ্টা পারবেন। করেছেন। নিজের সবথেকে বেস্ট দেওয়ার ট্রাই করেছি, এবং অ্যাকশন সিনেমায় নরমালি আপনার হিরো বলেন, হিরোইন বলেন, দামি ম্যান রাখে। যখন অ্যাকশন পার্টটা আসে, তখন ওরা দামি ম্যান রাখে ফাইট আচ্ছা, আচ্ছা। সিনগুলোতে, স্টান্ট করাতে। কিন্তু 'মুক্তি' সিনেমায় আমি নিজের গায়ে আমার অরিজিনাল আগুন লাগিয়েছিলাম। পুরো পা থেকে কোমর পর্যন্ত, এবং কোনো দড়ি ছিল না, দামি ম্যান ছিল না। সবকিছু স্টান্ট, ফাইট নিজে থেকে করেছি। তো এই এমনও আছে, 'মুক্তি' সিনেমা যখন শুটিং করে আমি ১৪ দিন, ১৫ দিন আমি স আ গোছ গোছল করিনি। রাজদীপার নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। একদম বেস্ট দিয়েছি। কিন্তু আ ৩ বছর হয়ে গেছে সিনেমাটা রিলিজ হচ্ছে না। সিনেমার কিছু গান বাকি আছে। তো
ইফতেখার চৌধুরী স্যারকে আসলে বারবার বলা হয় যে সিনেমার কিছু কাজ বাকি আছে, ওনার একটু আসলে ওনারও একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল মুক্তির সিনেমায়। আমিও কিন্তু প্রেশার দিচ্ছি না, কিন্তু ফাইনালি ওনার সাথে আমার একটা পার্সোনাল একটা দ্বন্দ্ব হয় এই সিনেমা নিয়েই। এই দ্বন্দ্বটার কারণে সে নিজেই এখন নীরব, সিনেমা নিয়ে কোনো কথা বলছে না। বাট এই সিনেমা নিয়ে আমি একটা স্টেপ নিচ্ছি, এখানে যা স্পন্সর লাগে এটা আমি নিজে এনে দিব, তারপরেও তার কোনো খোঁজ খবর পাচ্ছি না। ওনার সাথে আমার 2-3 মাস কোনো কন্ট্যাক্ট নেই, কারণ এই শুটিংটা উইন্টারেই করার কথা। তো সব মিলে আসলে ওনার উপর খুবই বিরক্ত, কারণ ওনার জন্য আমার 2.5 বছর নষ্ট হয়। রাজদীপা, আপনি যেটা বলছিলেন যে দ্বন্দ্বর বিষয়টা যখন সামনে চলে আসলো, আমি যদি বলি যে নায়িকা নায়িকাদের মধ্যে একটা দ্বন্দ্ব কিন্তু অনেক সময় হয়। আমরা দেখি যে একজন নায়িকা আরেকজন নায়িকাকে জেলাস ফিল করছে। কাজের ক্ষেত্রে কি আপনি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেন? যত হিরোইন আছে আমি বিদ্যা সিনহা মিম আপু, মাহি আপু, নুসরাত ফারিয়া আপু, পরিমণি, বুবলি আপু, অপু বিশ্বাস আপু, যাদেরকেই দেখি তো সবাইকে দেখে আসলে আমি শিখি যে কার ডান্স ভালো, কার এক্সপ্রেশন ভালো। তো তাদের না দেখে শিখলে আসলে আমার পথটা আসলে ক্লিয়ার হয় না, কারণ জেলাস করলে কিন্তু জায়গা নষ্ট হবে। তো দ্বন্দ্বের যে ব্যাপারটা, যখন একটা সম্পর্কে বন্ধুত্ব চলে আসে, তো বন্ধুত্বের মাঝে মান অভিমান থাকে, দ্বন্দ্ব থাকে, ভাই বোনের মাঝে মান অভিমান দ্বন্দ্ব থাকে, পারিবারিকভাবে থাকে। তো হিরো হিরোইনরা মানে হিরোইন যখন একটা সুন্দর একটা ফ্রেন্ডশিপ হয়, তো ওই জায়গাটায় আসলে হিরোইনরা সবাই নিজের রাজ্যে নিজেকে রাজা ভাবে যে এখানে আমি লিডার। এখন আসলে সব লিডার একসাথে হলে থাকতে পারে না কিন্তু এক জায়গায়। তো এটা নিয়ে আসলে মূলত তাদের মাঝে ইন্টারনাল ব্যক্তিগতভাবে ঝামেলা হয়। তো সোশ্যাল মিডিয়াতে যে ওরা পোস্ট করে, আমার সাথেও অনেকের দ্বন্দ্ব হয়েছে, এমন না যে দ্বন্দ্ব হয়নি। কিন্তু কোনো হিরোইনকে নিয়ে বা কোনো আর্টিস্টকে নিয়ে আমি কোনো পোস্ট জেলাস দেইনি। ফিল করা? না, জেলাস ফিল করা বা পোস্ট করে বলিনি অমুকে তমুক, অমুক এটা হইছে, অমুক তমুক এটা হইছে, এটা করি না। আমি হয়তো আমার মুক্তির সিনেমা নিয়ে কিছু রাগ ক্ষোভ প্রকাশ করি। আদারওয়াইজ আমার মনে হয় না, আমার মনে পড়ে না আমি কোনো হিরো হিরোইনদের নিয়ে বাজে কোনো পোস্ট করেছি। সবসময় কারো সিনেমা রিলিজ হলে তাদের পোস্ট মানে পোস্টার বলেন, ট্রেইলার, টিজার সবকিছু আমি শেয়ার করি। বর্তমান সময়ে বেশ ভালো কাজ করছেন, ভালো অভিনেত্রী। আমি যদি প্রথমে বলি সাদিয়া আয়মান, তটিনী এবং তাসনিয়া ফারিন, এই তিনজনের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন? আমার কাছে না তটিনী আপুর অভিনয় ভালো লাগে। আমি আসলে দেখেছি, নাটকগুলা দেখা হয়। তো এই ৩ জন অভিনেত্রীর মধ্যে আমার তটিনী আপুকে খুবই সুইট, মানে খুবই সুপার অ্যাক্টিং, মানে ওভার অ্যাক্টিং যেটাকে বলে, এটা আমি তটিনী আপুর মাঝে পাইনি। নেচারাল, একবার নেচারাল ন্যাচারাল অভিনয়। অ্যাক্টিং করে পুরাই। আর যদি আমি একটু গ্ল্যামারাসের কথা বলি, মেহজাবিন চৌধুরী এবং তানজিন তিশার মধ্যে কাকে এগিয়ে রাখবেন? দুজনই। মেহেজাবিন আপুর অভিনয় সুন্দর, গ্ল্যামার, তানজিন তিশা আপুর অভিনয়, গ্ল্যামার সবই সুন্দর। আপনার ফ্যামিলি রিলেট থেকে করি। যখন আপনি দেখা যাচ্ছে যে খুব বেশি ডিপ্রেশনের মধ্যে পড়ে যান, ফ্যামিলি থেকে সবচেয়ে কে বেশি আপনাকে সাপোর্ট করেছে? আ আমি ডিপ্রেশনে পড়লেও কারো সাথে শেয়ার করি না। আমি আ না, থাকে না যদি যে একটা ফ্যামিলির মধ্যে আপনি হয়তো একটু কষ্টে কাটাচ্ছেন কিছু সময়। সেক্ষেত্রে আপনার মা-বাবা বা প্যারেন্টস, ফ্যামিলির মধ্যে কেউ না কেউ তো পাশে দাঁড়ায়। একটা সময় ফ্যামিলির সাথে আমি কখনোই আমার অসুস্থতা বা ডিপ্রেশন এগুলো শেয়ার করি না। কারণ আমি দিন শেষে আমার বাবা-মা থাকে দূরে। আচ্ছা, আমার আচ্ছা। বাবা-মাকে সবসময় বলি যে, "আল্লাহ আমি খুব ভালো আছি, বিন্দাস লাইফ লিড করতেছি। চিন্তা করো না আমাকে নিয়ে।" তো তাদের আসলে ডিপ্রেশন বা কষ্ট বা চোখের পানি আমি দেখাই না। আর হচ্ছে যখনই ডিপ্রেশনে যাই, মানে কারো সাথে যে কথা শেয়ার করব খুবই বিরক্ত লাগে। এইজন্য নিজেকে নিজে সান্ত্বনা দেই। যদি কান্না আসে একা, একা কান্নাকাটি করে নিজেকে আবার ঠিক করে ফেলি যে না, আমাকে পারতে হবে। আমি যতবারই ভেঙে পড়েছি ততবারই কিন্তু আমি শক্তিশালী হয়ে দাঁড়িয়েছি। তো আমার মনে হয় যে আমি কিন্তু এবার যে কষ্টটা পেয়েছি, আমি মিডিয়া ছেড়ে দেওয়ার কথা বলেছি। আমার মনে হয় যে এখান থেকে আমি অনেক কিছু শিখেছি, আমি মানুষ চিনেছি এবং আমি আমার জায়গাটা বুঝেছি যে কোথায় আমাকে দাঁড়াতে হবে, কোন পরিস্থিতিতে দাঁড় করালে আমি ভালো থাকতে পারবো। দিন শেষে আমার পরিবারের জন্য আমাকে বাঁচতে হবে। আমি সুইসাইড কখনোই করব না। মাঝে, মাঝে মাথায় আসে যে মরে যাই, ভাল লাগছে না কোনো কিছু। কোনো কিছুই হচ্ছে না লাইফে। তো দিন শেষে মনে হয় যে না, যেই বাবা-মা জন্ম দেয় তাদের জন্য বেঁচে থাকতে হবে।
সুইসাইড করার কি কোনো থিংকিং ছিল যে আপনি একটা হতাশা থেকে সুইসাইড? এটা ডিপ্রেশন থেকে মাঝে মাঝে মাথায় আসে, ধুর মানে সবকিছু মনে হয় শেষ হয়ে যায়। নর্মালি আমাদের সত্যি যে সত্যি কি বয়সটা, সত্যি সুইসাইড করতে চান? না আমি চাই না, বাট এটা কিন্তু অলরেডি মাথায় আসে। আচ্ছা, আমাদের আচ্ছা। যে বয়সটা এখন, কিন্তু আমাদের বয়সটা অনেক কম, আমাদের ম্যাচুরিটির খুবই অভাব। কিছু একটা হলেই মনে হয় আল্লাহ দুনিয়ার সব শেষ, কিচ্ছু নেই। কিন্তু যখন একটু আহ, রেগে যখন যাই, মন খারাপ থাকে, কান্নাকাটি করে শাওয়ার নিয়ে ফেলি, তারপর গান ছাড়ি বা একটু বাসা বসে জিম করি বা ছবি আঁকা যেটা বলে, আমার মন খারাপ হলে ছবিটা আঁকি, তখন ঠিক হয়ে যায়। এবং কিছু কিছু মানুষ আছে ফোন দিয়ে সান্ত্বনা দেয় যখনই কেউ টের পায়, তো তাদের সান্ত্বনা থেকে আমি একটা কনফিডেন্স পাই। এবং লাস্টে যেই কথা না বললেই নয়, যে যে ব্যাপারটা নিয়ে আমি গত 7 বছর আমার স্ট্রাগল লাইফে, আমি ওই দিনটাই বেশি কষ্ট পেয়েছি। আমার 18 ঘন্টা আমি কান্না করেছি। লং মানে আমি টাইম। যে মানুষটা নর্মালি 5-10 মিনিট কান্না করে ঠিক আছে চোখ মুছে আবার আয়নার সামনে যে এইভাবেই হাসতেছি, মেকআপ করতেছি, যে ব্যাপারটা কাজ করে, সেদিন আমি মানে খাচ্ছি কান্না করছি, আমি শুয়ে আছি কান্না করছি, না পেরে ঠিক দুপুর 2টা থেকে শুরু করে সকাল 8টা পর্যন্ত কান্না করেছি। মানে এরকম একটা ব্যাপার ছিল। তো আমি একটা স্ট্যাটাস দিই, আমাকে সর্বপ্রথম বাড়ি সহক আপু একটা এসএমএস করেছে, তার সাথে আমার নর্মালি কোনো কমিউনিকেশন নাই। সে আমাকে পোস্ট দিয়ে যে আপনি পারবেন, আপনাকে দিয়ে সম্ভব, এটা সান্ত্বনামূলক একটা। হ্যাঁ আপনি ভেঙে পড়বেন না, আপনি একজন ফাইটার। তারপর অনন্ত জলিল ভাইয়া, আচ্ছা, আচ্ছা। ওয়াইফ বর্ষা, আমাদের হিরোইন মোট কথা বর্ষা আপু, আপনার দুঃখ কষ্টের সময় আপনার পাশে সবাইকে সাপোর্ট দিয়েছে, হ্যাঁ মেন্টালি এই যে মেন্টালি শক্তি জুগিয়েছে। সাপোর্ট, হ্যাঁ বর্ষা আপু আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে। এটা ওনার সাপোর্টে আসলে আমার ডিসিশন না, আমাকে তো এই শহরে টিকে থাকতে গেলে কাজ করতে হবে, আমি কোথাও যে একটা জব করে আমার লাইফটা লিড করব, সে ওয়েটা এখন এই মুহূর্তে নেই। মেন্টালি ভাবে আমি আপসেট। রাজদীপা, আপনার সঙ্গে আরও কথা হবে, আরও কিছু সময় আড্ডা হবে, ততক্ষণে আমরা একটা বিরতি নিচ্ছি। দর্শক, বিরতির পরে আবারও আমরা ফিরে আসব, ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পরে আবারও আমরা ফিরে আসলাম এডুকেশন ডুরে প্রেজেন্ট সেলিব্রিটি স্পটলাইটে। আমরা কথা বলছিলাম অত্যন্ত জনপ্রিয় একজন চিত্রনায়িকা রাজদীপার সঙ্গে। রাজদীপা, আমি আরেকটা বিষয়ে একটু আসতে চাই, সেটা হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগে আমরা দেখেছি যে আচ্ছা একটা বিতর্ক তৈরি হয়েছিল আপনাকে নিয়ে, আপনি কান্নাকাটি করে একবারে সব একাকার করে ফেলেছিলেন। আসলে বিষয়টা কি হয়েছিল একটু যদি দর্শকদের এই উদ্দেশ্যে আরেকবার বিষয়টা বলেন। আসলে বা 16 কোটি মানুষই জানে। এটা না, এটা নতুন করে যদি একটু দর্শকদেরকে বলেন। আসলে ওই সময়টায় আমার মনে হয় আরো 3-4 বছর আগে আমি আরো ছোট ছিলাম আচ্ছা, আচ্ছা। ব্যাপারটা। আর খেলাটা আসলে আমার একটা ভালোবাসার জায়গা, যেহেতু আমি ন্যাশনালে ব্যাডমিন্টন প্লেয়ার আপনি ছিলাম। ক্রিকেট খেলা পছন্দ করেন? ক্রিকেট পছন্দ করি না, বাট আমি ন্যাশনালে ব্যাডমিন্টন খেলেছি, হ্যান্ডবল, ভলিবল, ফুটবলেও ট্রেনিং নিয়েছি। তো খেলাটা না আমার একটা ভালোবাসার জায়গা। এবং ওই খেলাটা নিয়ে কেউ একটু ফাইজলামি করলে বা এই যে ব্যাপারটা আমি নিতে পারি না। যখন ওই মাঠে আসলে খারাপ কিছু হয়েছিল আমাদের সাথে, শুধু নরমালি আমাদের সাথে না, আমাদের প্রত্যেকটা প্লেয়ারের পুরো সাথে, টিমের আমি সঙ্গেই? সবার, হ্যাঁ টিমের সাথে। তো উম ওই টিমের একটা ছায়া হয়ে আসলে আমি প্রতিবাদটা করেছি। কিন্তু আচ্ছা, দিন আচ্ছা। শেষে আমার প্রতিবাদের ভাষা ছিল একদম বাচ্চাদের মতো, "অ্যাঁ" চিল্লাপাল্লা। তো রাগের মাথায় আসলে কান্না করে দিয়েছি, আর তো কিছু করিনি। টিমের হয়ে আসলে ফাইটটা করেছি। এটাই হচ্ছে কথা। অভিনয়ের জীবনের সবচেয়ে ভালো এবং খারাপ কোনো অভিজ্ঞতা আছে কি? সবচেয়ে ভালো অভিজ্ঞতা যেটা হচ্ছে, আমি বাস্তবতা শিখেছি। আচ্ছা। আমি যখন 17 সালে ঢাকায় আসি, তখন তো জব করি। 18 সাল থেকে আমার আমার মিডিয়ার কাজ স্টার্ট করি। নরমালি গত 7 বছরে বলতে গেলে যে 3-4 বছরের মতো কাজ করেছি। মানে 3 বছর একটানা আমি কোনো কাজই করিনি। ব্যাপারটা হচ্ছে এটা। 3-4 বছর মোটামুটি কাজ করেছি। তো স্টেপ বাই স্টেপ যতবার এগিয়ে গিয়েছি, ততবারই আসলে একটা আছে না মানুষের লাইফে ধাক্কা খাওয়ার যে ব্যাপারটা, যে আহ, না আমার হচ্ছে না, বা এখানে যে ঠকে যাচ্ছি, এখানে হার হার মানতে বাধ্য হচ্ছি, তারপরেও উঠে দাঁড়াচ্ছি, এই যে বাস্তবতার মুখোমুখি হচ্ছি। দিন শেষে আমি যখন একজন ফাইটার, আমাকে একাই ফাইট করতে হবে। আসলে আমার চারপাশে আমি কাউকে পাচ্ছি না দিন শেষে। আর নিজের রিজিকটা হচ্ছে নিজের হাতে, যেহেতু আমার ফ্যামিলি এখানে নেই।
বলতে গেলে আমি ইন্ডাস্ট্রিতে একদম শূন্য পায়, মানে এটা আজকের এই জায়গায় অনেক এসে দাঁড়িয়েছেন। আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তো এখান থেকে আমি জীবনে কষ্টটা কি, স্ট্রাগলটা কি, এটা আমি শিখেছি। প্রত্যেক অ্যাক্ট্রেসের মধ্যে এক ধরনের একটা কামনা বাসনা থাকে যে তারা ড্রিমি একটা ক্যারেক্টার করতে চায়। কোন চরিত্রে অভিনয় করা আপনি পছন্দ করেন যেটা আপনি এখনো করেননি? আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যতগুলো ক্যারেক্টার প্লে করেছি সবই মাল্টি, আচ্ছা, আচ্ছা, সবই পেয়েছি। মানুষ আসলে যেটা ফিল করে না, রাজরিপা মনে অনেক জেদি। আচ্ছা, আচ্ছা। নর্মালি আমি যেটা আজকেও একটা কথা বলি, আমি কোথাও কিছুদিন আগে রেস্টুরেন্টে যাই, তো অনেকেই বেশ আমাকে চিনে ফেলে আমি যখন মাস্কটা খুলে ফেলি। তো একজন বলতেছে, আপু একটা ছবি তুলবো?" আমি বলছি, "হ্যাঁ, হ্যাঁ, শিওর, হোয়াই নট?" বলে, "না আপু আপনাকে ভয় লাগে।" যখন আমি তার সাথে নরমালি কথা বললাম, তখন বলল, "আপু আপনি তো অনেক সুইট। আপনার মতো মানুষই হয় না। হ্যাঁ, আপনার মতো মানুষের কই নরমালি আপনি কথা বলছেন, মনে হয় না আপনি কোনো সেলিব্রিটি বা আপনি কোনো অ্যাক্ট্রেস, মানে সিম্পল একটা মানুষ মনে হচ্ছে।" আমি বলছি, "দূর থেকে কিন্তু অনেক কিছুই ফিল হয়। আমি রাগী ঠিক আছে, আমার একটা আ রাগের কারণেই রাগী মনে হয়, কিন্তু আমি খুবই সাদাসিধে নরমাল একটা মানুষ।" চিত্রনায়িকা হওয়ার পরে আপনার লাইফের কোন, কোন দিক পরিবর্তন হয়েছে? কোনো দিক মনে হয় না পরিবর্তন হয়েছে। না, আমার তো মনে সবারই কিন্তু হচ্ছে পরিবর্তন হয়। মিডিয়াতে আসার পরে দেখা যায় যে আমি ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছি, ভালো একটা জায়গায় আমি আসতে পেরেছি। এ কারণে কিন্তু অনেকের মধ্যে একটা পরিবর্তন বা চেঞ্জ আমরা কিন্তু পাই। কিন্তু রাজ রিপা কি একেবারেই ব্যতিক্রম সেদিক থেকে? আমি একদমই ব্যতিক্রম। আমি চিত্রনায়িকা যারা ১-২ টা সিনেমাও করেছি, আমি দেখেছি তাদের আগের আ চলাফেরা খুব শালীন থাকলেও নায়িকা যখন সিনেমায় তারা তাদের ড্রেস আপ, গেট আপ, চলাফেরায় চেঞ্জ হয়ে যাচ্ছে, ভাব বেড়ে যাচ্ছে। আ স্লিভলেস ব্লাউজ পরছে, স্লিভলেস ড্রেস পরছে, যে নায়িকা এটা বুঝাতে হবে, এই ব্যাপারটা আমি দেখেছি। কিছু, কিছু জায়গায়, রাজ সবাই না। রিপা, আমি যদি আপনার কথার রেশ ধরেই বলি, বর্তমান সময়ে আমরা একটা জিনিস দেখছি যে আ হয়তোবা ২-১ টা কাজ তারা করলো, মিডিয়াতে স্বল্প সময়ে এসেছে। দেখা যাচ্ছে যে তারা বাড়ি, গাড়ি, টাকা-পয়সা করে ফেলছে। একটা সময় কিন্তু এটা ছিল না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যখন আগে শাবানা ম্যাম বা কবরী ম্যাম ওনারা যখন কাজ করেছেন, তখন কিন্তু এই প্রচলনটা কিন্তু ছিল না। এখন কিন্তু সবাই হানি ট্রিপ করছে, দেশের বাহিরে বিভিন্ন জায়গায় গিয়ে তারা ভ্রমণ করছে। এই যে বিষয়টা, হাতে কোনো কাজ নেই কিন্তু তারা বাহিরে ট্রিপ দিচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টা যার, যার আসলে ব্যক্তিগত ব্যাপার। কে কিভাবে গাড়ি করলো, বাড়ি করলো। আমি শুধু আমারটাই বলতে পারি, আমার ঢাকা শহরে এখনো কোনো ফ্ল্যাট নেই। আচ্ছা, আচ্ছা। এখনো কোনো গাড়ি নেই। আমি যখন রিক্সা, সিএনজি, উবার যাই পাই আমি তাই ইউজ করি। আর তারা কিভাবে গাড়ি বাড়ি করছে সেটা আপনিও জানেন, অডিয়েন্স যারা তারাও বলতে পারবে। সবাই তো আর এক না। কারো কারো আ বংশগতভাবে কেউ established, কারো বয়ফ্রেন্ড দিচ্ছে, কারো সুগার ড্যাডি দিচ্ছে, কারো হাসব্যান্ড দিচ্ছে। একেকজনের একেকটা ভাবে আসলে হচ্ছে। বাট আমি আমারটা বলতে পারি যে আমি আসলে ওরকম কোনো ইন্ডাস্ট্রিতে এখনো ওইভাবে কাজ করতে পারছি না, বা এখনো ওই পর্যায়ে যাইনি যে কেউ আমাকে ৳১০,০০,০০০ পেমেন্ট দিয়ে একটা সিনেমাতে কাস্ট করবে। তো এটা করে আসলে আমার আ গাড়ি বাড়ি তো দূরের কথা, আমার মাস গেলে বাসা ভাড়া দিতে হয়, আমার খাবার খরচ ক্যারি করতে হয়। নিজের না থাকলে আমার বাবা থেকে কল দিয়ে আমার আব্বুকে ফোন দেই যে, "আব্বু আমার এই মাসে হাতের অবস্থা খুবই খারাপ। যদি পারো আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করো।" এই ব্যাপারটা আসলে আমার মাঝে এখনো আছে। আমার এই পরিবর্তনগুলো আসেনি। আর আ যেটা আসলে আমার ক্ষমতার বাহিরে, মানে আমার নিজেরই আর্নিং, নিজেরই টাকা নেই। আমি কিভাবে বাড়ি-গাড়ি করব? তো ওই দিকে আসলে আমি নজর দিতে চাই না। তাতে মন খারাপ হবে এবং লোভটা বেড়ে যাবে। একটা সময় আমরা দেখতাম ফিল্ম যারা করে, সিনেমায় যারা অভিনয় করে তারা বিভিন্ন খোলামেলা দৃশ্যে অভিনয় করেন। কিন্তু এখন বর্তমান সময়ে দেখছি যে আ নায়িকা হিসেবে, অভিনেত্রী হিসেবে যারা কাজ করছে তারা বিভিন্ন খোলামেলা চিত্রে বা খুব খোলামেলা দৃশ্যে অভিনয় করছে। কিন্তু রাজরিপা একেবারেই আলাদা। বিভিন্ন সময় আপনি বিভিন্ন গেটআপে আসেন। একেবারেই মোহনীয়, কমনীয়। একটা অ্যারাবিয়ান একটা ভাইব। শালীন ড্রেস যখন ক্যারি করা হয় তখন কিন্তু একটা মেয়েকে না আসলেই অনেক সুন্দর লাগে। লাইক আমি যখন আয়নার সামনে দাঁড়াই মনে হয় যে যখন আমি হেয়ার স্টাইল করি তার থেকে আমাকে বেশি সুন্দর লাগে যখন আমি মাথায় ওড়না দেই বা হিজাব স্টাইল করি। তো নরমালি আমি আসলে নিজেকে শালীনভাবেই আসলে প্রেজেন্ট করতে চাই। যে স্টোরিটা আজকে আমি না বলে এখান থেকে যাব না। আমার ছোট ভাই আরো আচ্ছা, ৩ আচ্ছা, বছর আগের গল্প। আচ্ছা। সে একদিন আমাকে কান্না করে বলেছিল, "রিপা আপু, তুই যে একটা পিক আপলোড করেছিস, তোর পেট দেখা যাচ্ছে। আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে অনেক হাসছে। আচ্ছা। তোর আ
নাভিটা নিয়ে অনেক হাসাহাসি করছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, যে এত সুন্দর এই সেই বলে আবার হাসতেছে, তাসফি দেখ দেখ তোর বোন। এটা আমার ভাই যখন কান্না করেছে এটা আমার মাথায় চিন্তা আসলো আসলেই তো নরমালি আমার ভাই জিনিসটা নিতে পারছে না। ইন ফিউচারে যখন আমার একটা ছেলে সন্তান হবে বা আমার একটা মেয়ে সন্তান হবে, মেয়েদের সাবজেক্ট আমি বাদে দিলাম। যখন আমার তারা যখন ছেলে এটা সন্তান দেখবে সমাজে হাঁটবে, যখন বলবে তোর মা তো এই কাজ করছে, তোর মা ওই কাজ করছে, দেখ তোর মার পেট দেখা যাচ্ছে। এই যে ব্যাপারটা অভিনয়ের সাবজেক্ট আমি বলতে পারি ঠিক আছে যে বাবা আমি অভিনয় করেছি, এটা আমার অভিনয়ের একটা পার্ট ছিল, কিন্তু নর্মালি চলাফেরা যদি আমি একটা অশ্লীলতা নিয়ে যাই আমি আমার সন্তানকে কি জবাব দিব? না সেলিব্রিটি স্পটলাইটে এবারে আমরা একটা র্যাপিড ফায়ার কিছু প্রশ্ন থাকবে যে আপনাকে খুব সংক্ষেপে উত্তর দিতে হবে। আপনি কি রেডি? জি আমি রেডি, বলেন। আপনার জন্য প্রথম প্রশ্ন, প্রিয় খাবার কি? গরুর ভুঁড়িটা খুবই পছন্দ। চা নাকি কফি? চা। পাহাড় নাকি সমুদ্র? সমুদ্র। আপনি কি নীল আকাশ দেখতে পছন্দ করেন না বৃষ্টি ঝরতে পছন্দ করেন, দেখা পছন্দ করেন? বৃষ্টি ধরতে অনেক ভালো লাগে। কোন রং আপনার প্রিয়? সাদা। প্রিয় কোনো সিনেমা? প্রিয় সিনেমা আমার বাংলাদেশের সিনেমা নাকি দেশের বাহিরে? অবশ্যই বাংলাদেশের, যেহেতু আমরা সবাই বাংলা ভাষাভাষীর মানুষ। আমার একটা সিনেমা খুবই ভালো লাগে, সেটা হচ্ছে শাবানা ম্যামের আমি ভাত দিয়ে যেই সিনেমাটা দেখেছি ওইটা আমাকে খুব কাঁদিয়েছিল। অনেক আমার খুবই চমৎকার ভালো একটা লাগে, ছবি। খুবই চমৎকার একটা সিনেমা। ফাস্ট ফুড নাকি স্বাস্থ্যকর খাবার? স্বাস্থ্যকর খাবার। যদি বিখ্যাত না হতেন, ফেমাস যদি না হতেন, তাহলে কি হতেন? অনেক কিছুই হওয়ার ইচ্ছা ছিল। আমার হচ্ছে মাল্টি চিন্তা ছিল, হয় টিচার হব, ফ্যাশন ডিজাইনার হব বা বিউটিশিয়ান হব। সব কাজই নরমালি আসলে শিখে রাখা। একটু কাল্পনিক ও মজার প্রশ্ন, যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারতেন তাহলে কি করতেন? আমি আমার মুক্তি সিনেমার হার্ড ড্রাইভটা নিয়ে চলে আসতাম। একটি শব্দে আপনার জীবনকে বর্ণনা করুন। সাদামাটা পায়রা। খুব সাধারণ। আহ, আপনার জীবনের উপর কোনো সিনেমা যদি নির্মিত হয় তাহলে তার নাম কি থাকতে পারে? হেরে না যাওয়া আমি। আচ্ছা আচ্ছা আহ, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত? আচ্ছা। হ্যাঁ অথবা না। আপনি কি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি আসক্ত হয়ে হ্যাঁ, পড়েন? কিছুটা। আচ্ছা। নিজেকে মজার মানুষ মনে করেন? অনেক। দুষ্টু। সফলতার জন্য ভাগ্য জরুরি, হ্যাঁ অথবা না? আহ, কিছুটা স্বপ্ন, কিছুটা ভাগ্য। আপনি যদি কোনো সুগার ড্যাডির কাছ থেকে প্রস্তাব পান সেক্ষেত্রে আপনি প্রথমে কোন দেশ ভ্রমণ করতে চাইবেন? ও আচ্ছা, দেশ ভ্রমণ করতে সুগার ড্যাডি লাগে? যদি এরকম কোনো নিজের প্রস্তাব টাকা আসে। যেদিন হবে সেই দিন আসলে আহ, আমি হজ করতে যাব। শেষ একটা প্রশ্ন, মানুষ আপনাকে আপনার সম্পর্কে কি ধারণা করুক বা কি মনে রাখুক, কিভাবে তারা রাজরিপাকে মনে রাখতে চায়? অসাধারণের মাঝে সাধারণ একটা মেয়ে। আচ্ছা আচ্ছা। রাজরিপা, আপনার যে অডিয়েন্স রয়েছে, আপনার যে ভক্তের উদ্দেশ্যে আপনি কোনো বার্তা যদি দিতে চান? তাদের তো অবভিয়াসলি কিছু বলার আছে। সেলিব্রিটি স্পটলাইটের যারা অডিয়েন্স আছে এবং আমাদের শোটা দেখছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। এবং নর্মালি যারা আমার হেটার্স আছে এবং যারা আমার ফ্যান আছে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা তো ভালোবাসে, ভালোবেসেই আসলে আমাকে সাপোর্ট করে, এবং যারা আমাকে হেট করে, হেটার্স যারা, তাদেরকে বলবো যে আপনারা যদি আমাকে ভালোই না বাসেন তাহলে আপনারা তো আমাকে হেট করতে পারবেন না। এই জন্য আপনাদের ঘৃণার মাঝেও আমার জন্য ভালোবাসা আছে। এবং নর্মালি আমি কিছু কাজ করছি, আপনারা আমাকে সাপোর্ট করবেন, পজিটিভলি সাপোর্ট করবেন, আর বেশি বেশি করে আমাদের বাংলা সিনেমা দেখবেন, আমাদের বাংলা সিনেমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজরিপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। সেলিব্রিটি স্পটলাইট সাধারণত অত্যন্ত জমকালো একটা আয়োজন যেখানে আমরা সেলিব্রিটিদের লাইফ স্টাইল নিয়ে কথা বলে থাকি, আর এই অনুষ্ঠানে আমরা আপনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইনভাইটিং মি। দর্শক, অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী, চিত্রনায়িকা রাজরিপার সঙ্গে আমরা এতক্ষণ কথা বলছিলাম। আড্ডায় একবারে আমরা শেষ পর্যায়ে এসেছি। আজকের আড্ডাটা অত্যন্ত প্রাণবন্ত এবং অত্যন্ত সুন্দর ছিল। আশা করছি নেক্সট কোনো এপিসোডে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।